আমাদের নতুন চ্যানেল ইয়োর বুকে তোমাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হারিয়ে যাওয়া কালি কলমের তৃতীয় এবং শেষ ভাগ। আমি সুমন কর্মকার তোমাদের পড়ে শোনাবো শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম। আমাদের ভিডিও যদি তোমাদের ভাল লাগে তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ। পণ্ডিতেরা বলেন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা আসলে ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে বই কি। একদিন অফুরন্ত এই যে কালি, এই যে ফোয়ারা, এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাটসন ওয়াটারম্যান। সেকালে আরও অনেক ব্যবসায়ের মতো এই ওয়াটারম্যানও কলম নিয়ে কাজে বেরোতেন, কিন্তু সেই কলমটা হতো দোয়াত কলম। একবার এই দোয়াত কলম নিয়েই তিনি একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গেছেন। দলিলে কিছুটা লেখা হয়েছে, হঠাৎ দুর্ভাগ্যক্রমে দোয়াতটা উপর হয়ে পড়ে গেল সেই কাগজে। তাকে আবার ছুটতে হলো বাড়িতে, নিয়ে আসতে হলো কালি। ফিরে এসে শুনেন যে ইতিমধ্যেই আরও একজন কোনো এক ব্যবসায়ী সমস্ত শৈশাবত সাঙ্গ করে, অর্থাৎ সই করে নিয়ে যে কাজটা তিনি করতে এসেছিলেন সেই কাজটা করে নিয়ে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। কাজটা যেহেতু হাতের কাছ থেকে এত এত কাছে এসেও হারিয়ে গেল, বিমর্ষ হয়ে দুঃখ পেয়ে এবং খানিকটা রাগের চোটে ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, না আর নয়, এই এই দোয়াত কালির যে সমস্যা, এর একটা বিহিত তাকে করতেই হবে। আর সেদিনই জন্ম নিল ফাউন্টেন পেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। সময়টা একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান যে কি পেন। ব্যাস, ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ করে বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের একেবারে পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসের খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটা ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে এলেন। এই দেখো, লেখো, ঠিক আছে, দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে এলাম ঘরে। পরে নামি দামি আরো অনেক রকম পেন কিনেছি, নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের একটা বিপদ আছে, তা হলো সেটা লেখককে নেশাগ্রস্ত করে। অর্থাৎ যে লিখতে ভালোবাসে সে যেন একেবারে লেখার নেশায় ডুবে যায়। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। আসলে পেনটা তো বেশ দামি পেন। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে বলেছিলেন, দেখিয়েওছিলেন তার ফাউন্টেন পেনের সংগ্রহ। তার কাছে প্রচুর এরকম কলম ছিল, ডজন দুয়েক তো হবে। পার্কারই ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন এই যে কলম সংগ্রহের নেশা, এটা তিনি পেয়েছেন তার দাদা শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। মানে প্রথমে কিন্তু নামটা ফাউন্টেন পেন হয়নি, প্রথমে নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান সেই রিজার্ভার পেন যে, সেটাকে আরো উন্নত করে তৈরি করলেন ফাউন্টেন পেন, যাকে আমরা ঝর্ণা কলম বলে চিনি। গায়ের ছেলে আমি, অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলম। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। কালি বানানো তখন বন্ধ। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে বা এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সূচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটা চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়। সেসব গরু সিংয়ের নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই।
পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা সিংহের নিবের মুখ বসানো হতো হিরে, ফাউন্টেন পেনে প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো। এইসব করে রকমারি চেহারায় সস্তা দামি একটা ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়াই পকেটে ফাউন্টেন পেন রাখে। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে, আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে সেই কাজ করা হতো। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটখাটো অনুষ্ঠান বলা চলে। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাসই করা যায় না, মানে সত্যি বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেরের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। গ্রামে কেউ দুই একটা পাশ দিতে পারলেই বুড়ো বুড়িরা আশীর্বাদ করতে, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম সে সত্যই হতো, তাই জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ করতে দেখতে গিয়ে। সাহিত্য এবং ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াত কালি দিয়েই কিনা শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র সবাই কত অমর রচনা করে গিয়েছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন সবই ফাউন্টেন পেন। ক্রমে হয়তো এই ফাউন্টেন পেনও হারিয়ে যাবে। এখন বল পেন বা ডট পেনের যুগ। এক রোগা লিকলিকে রিফিল কে কত দূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য একরকম, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য একরকম, যারা বা হাতে লেখেন তাদের জন্য আলাদা। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ, সকলের দাবি মেটাতে হবে। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটা কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1000 পাউন্ড সমান 75 টাকা হলে হিসেব করে দেখাই যেতে পারে 2500 পাউন্ড মানে কত টাকা দাম হতে পারে সেই কলমটি। সে কলমের সোনার অঙ্গ, হিরে হৃদয়, সোনায় গড়া হিরে বসানো জরোয়ার কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্ট পেনও আছে বটে। আশ্চর্য, এই এত রকমের যত শত পেন সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন একেবারে প্রতিজ্ঞা করে ফেলেছে। ফলে আমার মতো আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। কলমের দিনও কি ফুরাইল? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কতই না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারি। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণেরও ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকারদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম, শীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনকে যাকে বলা হতো একেবারে মুক্তর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যরা রোজগার করতেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক 18 শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখা যেত। তবু পুঁথির কত না মাহাত্ম, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। আজকে যখন আমরা ফ্যাক্স মেশিন অথবা জেরক্স মেশিন, এই প্রিন্ট করে নিই, এখানে আমরা বুঝতে পারি না, কিন্তু তখনকার দিনে এই সমস্ত ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী যাদের কথা বলা হচ্ছে, কোনো বই বা কোনো অমূল্য লেখা সেটা কিন্তু হুবহু দেখে দেখে তারা লিখে, সেই লেখাটা 2টো লেখা হয়ে গেল, তাহলে সেটা আরো ভালো করে গুছিয়ে সাবধানে রাখা যাবে। এই কাজটা তারা করতেন।
যাই হোক, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ ব্যবহার করা হয়। হ্যাঁ, সত্যি সত্যি তাই ফাউন্টেন পেনের মধ্যে কার্টিজ থাকে, ব্যারেল থাকে। এগুলো কিন্তু সাধারণত বন্দুকের মধ্যে থাকে, কিন্তু সেই কার্টিজ যেখানে কালি ভরা হয় বা ব্যারেল, এই নামগুলো ব্যবহার করার জন্য একে যেন একেবারে একটা অস্ত্রের মতো তুলনা করা হচ্ছে, কিন্তু তা নয়। আসলে তিনি বলছেন কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাস কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসে এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালে অধিকাংশ লেখকই এখনো কলম লেখেন। অনেকে ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটা ছিল লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু তার হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি বা শিল্পীর। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি। লেখক কিন্তু ফাউন্টেন পেন বা দোয়াত কলম এইগুলো দিয়ে লিখেছেন, এইগুলো লিখে তিনি বড় হয়েছেন, প্রতিষ্ঠা পেয়েছেন। আজকে যখন তাকে এই ডট পেনে বা বল পেনে লিখতে হয়, তার হয়তো ততটা ভালো লাগে না, কিন্তু তাকে বাধ্য হয়ে যেহেতু বারে বারে ব্যবহার করতে হয়, তাই এখন হয়তো তারও ভালো লাগতে শুরু হয়েছে। ফরাসি কবির মতো তাই কবি বলছেন, তাই বলতে ইচ্ছে করে, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেই নাকি তার পরিণতি হিসেবে তার পরবর্তীকালে মৃত্যু হয়। গল্প শেষ হলো। হারিয়ে যাওয়া কালি কলম, লেখক শ্রীপান্ত। ধন্যবাদ। লুইস এডসন ওয়াটারম্যান ও তার অনবদ্য সৃষ্টি ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম। পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, শৈলজানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দোয়াত, কাজল কালি, সুলেখা কালি, বিভিন্ন রকমের নিব, প্ল্যাটিনাম বা সোনায় মোড়া কলম, শুভ ঠাকুর, শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, মহাকবি কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায়, নিখিল সরকার ওরফে শ্রীপান্ত, কম্পিউটার, ক্যালিওগ্রাফি, টাইপরাইটার, সত্যজিৎ রায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ধন্যবাদ।